হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2001 সালে রিলিজ হওয়া অশোকা। সন্তোষ শিবানের পরিচালনায় এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, করিনা কাপুর, ঋষিতা ভট্ট, অজিত কুমার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, সাউথের অজিত কুমার এবং ড্যানি স্যার সহ আরও অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন। তো সম্রাট অশোক উনি কে? দেখুন, আমরা যারা ভারতীয় আমরা সবাই জানি সম্রাট অশোক কে। কিন্তু যারা ওপার বাংলায় যারা আছেন তাদের জন্য আমি বলছি, যারা ওই দু একজন আমার চ্যানেলটা দেখেন, তাদের জন্যই বলছি যে সম্রাট অশোক আমাদের যদি মহান সম্রাটদের যদি তালিকা প্রস্তুত করা হয় না, সম্রাট অশোকের নাম সবসময় বোধহয় প্রথমেই থাকবে আমাদের ভারতীয় সম্রাটদের মধ্যে। তো সেই হিসাবে তো বুঝতেই পারছেন এনার গুরুত্বটা কোথায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ভারতের ভিত্তিটাই হচ্ছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ মানে আপনারা জানেন, বোধহয় জানেন, যারা ভারতীয় তারা জানেন, যারা ভারতীয় নন তারা অশোক স্তম্ভ বা অশোক চিহ্ন এটার গুরুত্বটা একটু বলে দিই। যেমন আমাদের প্রশাসনিক দপ্তরে দেখবেন বড় বড় যারা অফিসার থাকে বা প্রশাসনিক দপ্তরে যে লেটার গুলো লেখা হয় না, লেটার হেড যে পোর্শনটা থাকে সেখানে কিন্তু অশোক চিহ্ন কিন্তু অঙ্কিত থাকে সেখানে। তো তাহলে একটা জিনিস তো বুঝতে পারছেন যে এই অশোক স্তম্ভ বা অশোক চিহ্ন এইগুলো আমাদের ক্ষেত্রে, আমাদের ভারতীয়দের ক্ষেত্রে কতটা দরকারি, প্রয়োজনীয়। সম্রাট অশোক শুধু অতীতে ছিলেন না, সম্রাট অশোক এখনো আমাদের মধ্যে জীবিত আছেন। প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে মানে তার এই তৈরি করা যে চিহ্নটা, সেই চিহ্নটা এখনো পর্যন্ত জীবিত আছে। আমি এই ভিডিও শেষের দিকে আমি সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তাহলে আপনারা বোধহয় রিলেট করতে পারবেন। তো সেই হিসাবে সম্রাট অশোককে শুধু একজন রাজা হিসাবে দেখলে খুব কম বলা হবে। মানে তিনি তার থেকেও বোধহয় বেশি কিছু, মোর দ্যান দ্যাট। এটাই যে মানুষটাকে একটা সময় লোকে চণ্ডাশোক বলতো, সেই মানুষটার মধ্যে যেভাবে ট্রান্সফরমেশন এসছে সেটা কিন্তু মানে সে সিংহাসনেই বসে আছে কিন্তু তবুও তার মধ্যে থেকে যেভাবে একটা কি বলবো, একটা পরিবর্তন এসেছে। তো সেই পরিবর্তনটা আসার পর থেকেই কিন্তু তার মধ্যে মানে কি বলবো, একটা অন্য রকমের পরিচিতি বিশ্বের কাছে চলে আসে। আমি শ্রীলঙ্কা নিয়ে কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে। তো সেখানে কিন্তু আমি একটা পোর্শনে যখন শ্রীলঙ্কার যখন বৌদ্ধ স্তূপ কথা যখন বলা হচ্ছিল তখন কিন্তু আমি একটা পোর্শনে উল্লেখ করেছিলাম যে সম্রাট অশোকের সন্তান মহেন্দ্র এবং সঙ্ঘমিত্রা শ্রীলঙ্কায় এসে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওনার খ্যাতি শুধুমাত্র দেশের মধ্যে ছিল না, ওনার খ্যাতি কিন্তু দেশের বাইরেও ছিল। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি কিন্তু শাহরুখ খানের জন্য নয়, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি সম্রাট অশোককে নিয়ে আমি কথা বলার জন্য। এখানে শাহরুখ খানকে গ্লোরিফাই করার কোনো দরকার নেই। এখানে সম্রাট অশোকের তার অ্যাটিটিউড, তার ব্যক্তিত্ব এই সিনেমাতে কিছু কিছু সিনের মাধ্যমে আপনারা সেটা দেখতে পাবেন। আজকে অন্যান্য অনেক রাজাদেরকে নিয়ে আমি কথা বলেছি কিন্তু সেখানে আমি কোথাও আপনাদেরকে একটা জিনিস বলিনি যে আমাদের আমাদের এই প্রজন্মের মানুষের শিক্ষার কি আছে। কিন্তু সম্রাট অশোকের জীবনটা যদি দেখেন তাহলে কিন্তু ডেফিনেটলি তার জীবন থেকে আমাদের শিক্ষার অনেক ব্যাপার আছে। অন্য রাজাদের ক্ষেত্রে আমি যেটা বলেছি যে রাজার কি করণীয়, রাজার কি করা উচিত সেইগুলো আমি বলেছি, সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু সম্রাট অশোকের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো হবে না। সম্রাট অশোক এমনই মানে কি বলবো, এমন একটা দৃষ্টান্তমূলক জিনিস উনি করে গেছেন। তো সেখান থেকে তো মানতেই হয় যে মানুষ চাইলে কি না পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো এরপর যদি আমরা ডিরেক্ট যদি সিনেমায় ঢুকি,
এখানে আমরা শাহরুখ খান অ্যাজ প্রিন্স অশোক, মানে তখনও তিনি রাজা হননি, এবং তার ভাই সুশেম মানে অজিত কুমার, এখন যিনি সাউথের একজন বিখ্যাত নায়ক, আমরা সবাই জানি অজিত কুমার, এবং তিনি থালাপতি বিজয় কন্টেম্পোরারি। তো এদের দুজনের একটা সিন আমি এখানে দেখিয়েছি। তো এখানে যে জিনিসটা হচ্ছে, এটা বলার আগে একটু বলে দিই যে সম্রাট অশোক কিন্তু মৌর্য মানে সাম্রাজ্যের রাজা ছিলেন। এবার সম্রাট অশোক রাজা ছিলেন, ঠিক আছে, এবার তার পরিচয়টা কি? তার বাবা ছিলেন বিন্দুসার, এবং তার ঠাকুরদা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য এমন একজন রাজা ছিলেন যিনি ভারতে প্রথম সার্বভৌম একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। সার্বভৌম সাম্রাজ্য মানে হচ্ছে সবাইকে এক জায়গায় নিয়ে আসা। এই সার্বভৌম সাম্রাজ্যটা উনি তৈরি করেছিলেন, এবং তারই সন্তান বিন্দুসার, এবং তার সন্তান হচ্ছে সম্রাট অশোক। এবার অশোকের সঙ্গে তাহলে সুসেমের সম্পর্কটা এত খারাপ কেন? এর দুটো কারণ আছে, ছিল আর কি। সেটা হচ্ছে যে অশোক ছিলেন বিন্দুসারের দাসীপুত্র, সেটা তো একটা ব্যাপার ছিলই। দাসীপুত্র সিংহাসনে বসবে, এটা কি করে হয়? মানে আগেকার দিনের যেটা ছিল, রাজার ছেলেই মানে রয়্যাল ব্লাড, দাসীপুত্র হলে তো রয়্যাল ব্লাডটা তো থাকছে না, পিওর ব্লাড বলতে যেটা বোঝায় সেটা তো থাকছে না। তো সেই হিসাবেই এখানে যে জিনিসটা, ওই পার্থক্যটা ওইভাবেই করা হয়েছে। এবং সুসেম যে সে যেটা করতো, সে সবসময় সিংহাসনের পাশে থাকতো। সিংহাসনের পাশে মানে তার বাবা মানে বিন্দুসার যখন রাজত্ব করতেন, তিনি সবসময় সিংহাসনের আশেপাশেই তিনি সবসময় থাকতেন। তার গণ্ডিটা ওই পর্যন্তই ছিল। কিন্তু সম্রাট অশোককে, প্রিন্স অশোক, সম্রাট বললে ভুল হবে, রাজকুমার, রাজকুমার অশোককে কিন্তু সবসময় বিন্দুসার কি করতেন, যেহেতু উনি দেখেছিলেন যে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, সেই জন্য তিনি বিন্দুসার কি করতেন, অশোককে সবসময় রাজ্যের বাইরে পাঠিয়ে দিতেন, যে তুমি এখানে যাও, এখান থেকে ওটা করো, মানে বিভিন্ন রকমের ওনাদের আন্ডারে যেগুলো করদ রাজ্যগুলো যেগুলো ছিল, সেই করদ রাজ্য থেকে ট্যাক্স নিয়ে এসো, সেখানে মানে মিলিটারিস্টিক্স সমস্ত জিনিসপত্রগুলো, ইকুইপমেন্টগুলো তুমি সেখানে বসাও, মানে মোটমাট কথা সিংহাসন থেকে তুমি দূরে থাকো। এটাই এটাই কিন্তু অশোকের সঙ্গে করা হয়েছিল। এবং শুধু সেটা নয়, ভেতরে ভেতরে ষড়যন্ত্রও করা হয়েছিল অশোককে মারার জন্য। কিন্তু অশোকের মা, উনি যখন এই যে পুরো জিনিসগুলো যখন জানতে পারলেন, তখন কিন্তু তিনি তার ছেলেকে সেখান থেকে সরিয়ে দেন। এবং এরপরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এখানে আপনারা জাস্ট অজিত কুমারের মানে সুসেমের চোখটা শুধু আপনারা দেখুন, সামনে কিন্তু ইয়েই দাঁড়িয়ে আছে, মানে সম্রাট অশোকই কিন্তু দাঁড়িয়ে আছে। সে সুসেমের চোখটা হচ্ছে এরকমই, যে মানে তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে গেলে তুমি বাঁচবে, তুমি চলে না গেলে তুমি মারা যাবে। এই সিনটা হচ্ছে, এটা কিন্তু কোনো যুদ্ধের সিন নয়। আপনারা ট্রেলারটা নিশ্চয়ই দেখেছেন, আমি ইচ্ছা করি ট্রেলারটাকেই আমি কমিউনিটি ট্যাবে দিয়েছি। আমার ট্রেলারে বিজিএমটা এত ভালো লাগলো, কোনো ডায়লগ নেই, কিছু নেই, কোনো মানে কি বলবো, এখনকার দিনে সব চায় না যে গাল ভরা ডায়লগ থাকবে, কিচ্ছু না, শুদ্ধ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি দিয়ে ট্রেলারটাকে কিভাবে ডিজাইন করতে হয় এবং বিজিএম দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, ওটা কিন্তু মানে দেখানো হয়ে গেছে এই ট্রেলারটার মধ্যে। এনিওয়ে, এবার যদি আমি এসআরকের কথা যদি বলি, এসআরকের কথা এখানে বলছি না, এখানে আমি সম্রাট অশোকের কথা যদি বলি, তো এই জায়গাটা যেটা দেখাচ্ছে যে তাকে তার রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি কোথায় আসেন, কলিঙ্গতে। কলিঙ্গ বর্তমানে কোন জায়গাটা, উড়িষ্যা। এটা অনেকে বুঝতে পারবেন না, কিন্তু তাই আমি বলে দিলাম। তিনি কলিঙ্গতে চলে আসেন ছদ্মবেশে। তিনি আসেন এবং সেখানে কিছু দুষ্কৃতীদের সঙ্গে তার মোকাবিলা হয়, এটা হচ্ছে ওটা স্টিল, এখানে ওইটা দেখানো হয়েছে, এটা কিন্তু কোনো যুদ্ধের কোনো সিন নয়। এরপর যদি আমরা চলে আসি সম্রাট অশোকের জীবনে নারীদের ভূমিকা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঋষিতা ভাটকে। ঋষিতা ভাটের নাম এখানে হচ্ছে দেবী। হ্যাঁ, সম্রাট অশোকের দেবীকে তিনি প্রথম বিয়ে করেছিলেন সম্রাট অশোক।
এবং এখানে সিনেমাটা যারা দেখেছেন তারা দেখবেন যে কৌরবকী মানে করিনা কাপুরের সঙ্গে তার একটা অ্যাফেয়ার ছিল, যিনি ছিলেন কলিঙ্গের রাজকুমারী, তার সঙ্গে তার একটা অ্যাফেয়ার ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার সঙ্গে ঋষিতা ভাট মানে দেবীর বিয়ে হয়ে যায়। ব্যাপারটা কিন্তু সেটা নয়, ঐতিহাসিকভাবে ব্যাপারটা সেটা নয়। সম্রাট অশোক বরাবরই তিনি দেবীকে পছন্দ করতেন এবং তিনি দেবীকেই প্রথমে বিয়ে করেছিলেন। কিন্তু দেবী যেহেতু বৌদ্ধ ধর্মে দীক্ষিতা ছিলেন, তো সেই হিসাবে তিনি কোনোদিন রাজসভায় মানে কি বলবো যে মেইন যে রাজসভা, সেখানে রাজবাড়িতে উনি কোনোদিন যাননি। তার কারণ হচ্ছে যে ক্ষত্রিয় আর বৌদ্ধ, সম্রাট অশোকরা তো ক্ষত্রিয়ই তো ছিলেন। ক্ষত্রিয়দের মধ্যে কি আছে, সেটা হচ্ছে যে এই যে রক্ত, এই তলোয়ারে রক্ত লেগে থাকা, মানুষ মারা, মানে এই জিনিসটা দখলের জন্য ওটা করা সেটা করা, তো এইসব জিনিসগুলো কিন্তু ছিল। আমি আরো বললাম যে সম্রাট অশোকের দুই সন্তান মহেন্দ্র এবং সঙ্ঘমিত্রা, ও তারা কিন্তু দেবীরই সন্তান ছিলেন। তারা দুজনে গিয়ে শ্রীলঙ্কাতে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। এরপর আর যদি আমরা চলে আসি কৌরবকীর কথায়, করিনা কাপুরকে এখানে বেশি হাইলাইটেড করা হয়েছে সিনেমাতে। তো যাই হোক, তার সঙ্গে তার প্রেম, তারপর আলাদা হয়ে যাওয়া। কিন্তু করিনা কাপুরের ক্ষেত্রে মানে কৌরবকীর চরিত্রটার ক্ষেত্রে যেটা হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে সে কিন্তু হ্যাঁ কলিঙ্গের রাজকন্যা সে ছিল, কিন্তু তাকে জাস্ট একটা মানে কি বলবো, ওই যুদ্ধে কলিঙ্গকে তো অশোক আক্রমণ করেছিলেন। তারপর মানে অশোক আক্রমণ করেছিলেন মানে কলিঙ্গের যুদ্ধটা মানে বলে যে এতটা ভয়াবহ ছিল যে কলিঙ্গের নদী নালা পথ ঘাট এইসব, বা তখনকার দিনে যে ধরনের জল নিকাশি ব্যবস্থা ছিল, তখন জলগুলো বেরোচ্ছিল সব লাল রঙের জল বেরোচ্ছিল, মানে ঘরে ঢুকে ঢুকে তারা মেরেছে মানুষকে। তো এরকম ভাবেই মানে মানে কি বলবো নরসংহার করা হয়েছে। এবং সম্রাট অশোককে মানে অশোককে কিন্তু চণ্ডাশোক বলা হতো, মানে তার রাগ সেই রকম ধরনেরই তার ছিল। কিন্তু পরবর্তীকালে সেটা মানে পরিবর্তিত হয়ে যায়। তো যাই হোক, তো এখানে কৌরবকীর সঙ্গে তার প্রেমের মানে রিয়ালিটিতে ওসব কিছু হয়নি। যুদ্ধ হয়েছে, সবাই মারা গেছে, রাজকন্যা যেহেতু রাজার মেয়ে, রাজকন্যা, এবার তাকে তাকে কি করবে, বাধ্য হয়ে তাকে বিয়ে করা। এইরকম হচ্ছে সিচুয়েশনটা, ইতিহাসের সিচুয়েশনটা এরকম। কিন্তু এখানে পরিচালক অন্যভাবে এখানে দেখিয়েছেন। তখনকার দিনে পলিটিক্যাল অ্যালায়েন্স মানেই কিন্তু মেয়েদেরকে ব্যবহার করা হতো, যদিও এখনকার দিনেও ব্যবহার করা হয়, কিন্তু তখনকার দিনে ব্যবহার করা হতো। মানে ওই পরম্পরাটা তখন থেকেই আর কি চলে আসছে, আমার বলার বক্তব্য হচ্ছে সেটা। তো যাই হোক, এরপর যদি আমরা চলে আসি, আমি যে বইটা থেকে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম কিছুটা, আমার কিন্তু এই বইটা পুরোটা পড়া হয়নি, কিছুটা যেটুকু দরকার এই সিনেমার জন্য যেটুকু দরকার ততটুকুই আপনাদের সামনে বলছি। সেটা হচ্ছে এই বইটা অশোকা বলে যে অ্যান্ড দ্য মৌর্য ডাইনাস্টি, মৌর্য বংশের যে সাম্রাজ্যটা ছিল সেটা। তো এই বইটা আপনারা চাইলে পড়তে পারেন, যাদের ইতিহাস নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তারা পড়তে পারেন। আর পাশেই দেখতে পাচ্ছেন সম্রাট অশোকের সাম্রাজ্যটা কত দূর পর্যন্ত বিস্তার ছিল, পাকিস্তান থেকে শুরু করে, শুধু পাকিস্তান না বোধহয় এখনকার দিনে আফগানিস্তানেরও বোধহয় কিছুটা কভার করা ছিল, আমি অ্যাকচুয়ালি যদি ম্যাপটা মনে করি। তো যাই হোক, আফগানিস্তান থেকে এদিকে বাংলাদেশ পর্যন্ত নর্থ ইস্টের পোর্শনটা উনি দখল করেননি। আর নিচের দিকে এইটুকু মানে যতটুকু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীকালে তো শ্রীলঙ্কাতে তো নিজের ছেলে মেয়েকে তো পাঠিয়েই দিয়েছিলেন ওখানে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য, ওটাও কিন্তু এক ধরনের দখল করাই বলে। আমি তলোয়ার দিয়ে দখল করছি না, শান্তির বাণী দিয়ে দখল করছি, কিন্তু দখল তো আমি করছি। তো সেটাই হচ্ছে ব্যাপার, মানে আমি সাধারণ হয়ে যাচ্ছি, সাধারণের মধ্যে মিশছি, আর নয়তো আমি একটা পজিশন নিয়ে যাচ্ছি। মানে জিনিসটা দুটো একই, শুধু উদ্দেশ্যটা একই, কিন্তু পদ্ধতিটা আলাদা। আমার বলার বক্তব্য হচ্ছে সেটাই। এটি হচ্ছে আমাদের অশোক স্তম্ভ।
যেটা মানে অশোক স্তম্ভ মানে অশোক চিহ্ন, যেটা যেটা আমাদের দেশের প্রত্যেকটা প্রশাসনিক বিভাগে এই চিহ্নটা মাস্ট ব্যবহার করা হয়। সম্রাট অশোক, অশোককে মানে অশোককে আমরা ওইভাবেই আমরা দেখি। এবং সত্যি কথা বলতে কি, যে তার জীবনে, তার জীবন দর্শন, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা সম্রাট অশোক সিনেমাটা কতটা দেখেছেন আমরা জানি না, আহ, ড্যানির একটা বিশেষ ভূমিকা আছে, মানে ড্যানি স্যারের যে চরিত্রটা তার একটা বিশেষ ভূমিকা আছে সম্রাট অশোকে, এর সিনেমাটাতে দেখানো হচ্ছে। একটা জায়গায় দেখাচ্ছে যে দুজনে মিলে মারপিট করছে, বলছে আজকে তো তোর 19টা বিদ্যা আমি দেখিয়েই দেব। এটা কিন্তু একটা সিম্বলাইজড 19টা বিদ্যা। ওটা এখানে কমিক ওয়েতে দেখানো হয়েছে, কারণ ওটা দুম করে সামনে আনা যায় না। অনেক ইতিহাস বইতে লেখা আছে যে সম্রাট অশোক আমাদের ব্ল্যাক ম্যাজিকের যে 19টা বিদ্যা আছে, সেই 19টা বিদ্যাই কিন্তু তিনি জানতেন, এবং খুব গোপনীয়তার সঙ্গে তিনি সেইগুলোকে সংরক্ষণ করে রেখেছিলেন। মানে এটা কিন্তু বলা হয় যে এই ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা, ব্ল্যাক ম্যাজিক ঠিক বলবো না, এটাকে ওই যে তন্ত্রবিদ্যা যে ব্যাপারটা, সে ব্যাপারটাকে তিনি খুব গোপনে করতেন। মানে তিনি বাইরে দেখাচ্ছেন যে আমি অহিংসা প্রচার করছি, এদিকে তন্ত্রবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, ওগুলো কিন্তু ঠিক অহিংসার মধ্যে পড়ে না। কিন্তু ওইটা ওই জন্য ওটা খুব গোপনীয়তার সঙ্গে সেই সব জিনিসগুলো রক্ষা করা হয়েছিল। তো এখানে ডিরেক্টর, আমি জানি না ডিরেক্টর ওই জন্যই ওই 19টা বিদ্যার কথা বলেছিলেন কিনা আমি জানি না, যে আমি একটা জায়গায় মানে অশোকের চরিত্রটা বলছে যে আমি 19টা বিদ্যা জানি। তো এরকম ধরনের আর কি যে ডায়লগ ডেলিভারিগুলো, সেটা হচ্ছে ড্যানি স্যারের যে চরিত্রটা তার সঙ্গে কিন্তু আছে। এবার আমার এটা মনে হলো, সেই জন্য বললাম এটা কিন্তু নাও হতে পারে, কারণ একজন অত বড় একজন রাজাকে নিয়ে এই ধরনের, আর এটা তো প্রমাণিত নয় যে তিনি ওটা করতেন কি করতেন না, মানে ওই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসটা করতেন কি করতেন না সেটা কিন্তু প্রমাণিত নয়। সেই জন্য তার সম্বন্ধে এরকম আর কি কনফিডেন্সের সঙ্গে বলাটা, এটা সিনেমার মাধ্যমে সেটা সম্ভব নয়। হ্যাঁ, যদি কেউ ডকুমেন্টারি বানায়, যেমন আমি এখন একটা ভিডিও বানাচ্ছি, ভিডিওর মধ্যে একটা কথা বললাম, সম্ভবত তাও আমি বললাম, এটা নিয়ে অ্যালিগেশন ওরকম ভাবে উঠবে না, কিন্তু একটা সিনেমায় একদম পয়েন্ট আউট করে দেখানো, সেটাতে কিন্তু অ্যালিগেশন উঠবে, তাও আবার সম্রাট অশোকের মতো ব্যক্তিত্বের ক্ষেত্রে। তো যাই হোক, এই সিনেমাটা সত্যি কথা বলতে যে আরেকটু ভালো হলে ভালো হতো। গানগুলো আমার মানে অতটা ভালো লাগেনি। সম্রাট অশোকের সঙ্গে রোম্যান্স মানে জাস্ট যায় না। মানে উনি মানুষটাই এরকম ছিলেন। এবং এই কলিঙ্গের যুদ্ধের পরে তিনি যে তলোয়ার ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দিয়ে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে তিনি সব জায়গায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। এটা একদিক দিয়ে বলা হয় যে তার মহান কার্য, সেটার জন্যই তাকে আমরা প্রেস করি। আবার যারা নিন্দুকেরা আছে তারা বলে যে কলিঙ্গ ছাড়া, আপনারা অবশ্য যদিও ম্যাপটা দেখলেন, যে কলিঙ্গ ছাড়া যুদ্ধ জয় করার তার কিছু ছিলই না, তাহলে আর তলোয়ার সঙ্গে রেখে লাভটা কি? এটা এটা একটা ব্যাপার আছে যে কলিঙ্গ জয় মানে তো সবকিছুই তো জয় করে ফেললো। তো যদিও পরবর্তীকালে কলিঙ্গকে কিন্তু তিনি আবার মুক্তও করে দিয়েছিলেন, এটা নাকি শোনা যায় পরবর্তীকালে। তো যাই হোক, রাজাদের খেয়াল, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু সম্রাট অশোক কিন্তু রাজাদের থেকেও উচ্চ পদে, তাকে কিন্তু ইতিহাস তাকে কিন্তু মনে রাখে, আরো বেশি মনে রাখে সম্রাট অশোককে। সেই জন্য সম্রাট অশোক একদিকে, আর বাকি অনেক মহান রাজারা আছেন, তারা ডেফিনেটলি তারা তাদের জায়গায় মহান, কিন্তু তারা একদিকে। আর এই যে শেষ যে ছবিটা, এটা দেখাচ্ছে যে সম্রাট অশোক মানে তিনি সম্রাট পদে ভূষিত হয়েছেন, সম্রাট অশোক। এবার আপনারা একটা কথা বলুন তো, শাহরুখ খানের সব ছবি একদিকে আর সম্রাট অশোকের চরিত্রটা একদিকে, কেমন লাগছে এই সম্রাট অশোকের সম্বন্ধে জেনে? ভালো লাগছে নিশ্চয়ই, মানে বেশ ভালো লাগছে। আপনারা এনজয় করছেন তো? আমি যখন আজকে নেটফ্লিক্সে যখন সিনেমাটা দেখছিলাম, আমিও কিন্তু বেশ এনজয় করছিলাম। আপনারাও নিশ্চয়ই এনজয় করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল।
Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.